বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ায় হোস্টেল থেকে বাড়িতে গিয়ে আমার ১০ বছর বয়সী মা ও সমবয়সী চাচার মধ্যে এমন একটি ঘটনা দেখলাম যা দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল। কি ছিল সেই ঘটনা আর কীভাবেই বা সবটা ঘটল জানতে ভিডিও পুরোটা দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম মেখলা, বয়স ২০, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আমার জীবনটা যেন দুই ভাগে বিভক্ত। একটা অংশ শহরের কোলাহল, হোস্টেলের চার দেয়াল, বইয়ের পাতায় ডুবে থাকা, আর একটা অংশ গ্রামের সেই পুরনো বাড়ি যেখানে আমার শিকড়, আমার পরিবার, আমার শৈশব। শহরের ব্যস্ততা, পড়াশোনার চাপ আর হোস্টেলের একঘেয়ে জীবন মাঝে মাঝে আমাকে হাঁপিয়ে তোলে। তখন আমার মন ছুটে যায় গ্রামের বাড়ির দিকে। মনে হয় সব ফেলে ছুটে যায় সেই শান্ত সবুজ নির্ভেজাল জগতে। দীর্ঘ ৬ মাস পর বিশ্ববিদ্যালয় ছুটি পড়তেই আর এক মুহূর্ত দেরি করলাম না। ব্যাগ গুছিয়ে বুক ভরা উৎসাহ নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। প্রায় ৪-৫ ঘণ্টা যাত্রা করে বাড়িতে এসে পড়লাম। আমাদের পরিবারটা বেশ বড়। বাড়িতে বাবা মা, আমার ছোট ২ ভাই রাজু আর সাজু, দাদা দাদু আর আমার ছোট চাচা খোকন থাকেন। বাড়ির উঠোনে পা রাখতেই রাজু সাজু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তাদের চোখে মুখে এমন আনন্দ যেন তারা কোনো অমূল্য ধন ফিরে পেয়েছে। দাদু তার কাঁপা হাতে আমার মাথায় হাত রাখলেন, আর বাবার গম্ভীর মুখেও এক রাশ হাসি ফুটে উঠল। কিন্তু সবচেয়ে বেশি অপেক্ষা করছিলেন আমার মায়ের। বয়স ৪০ হলেও তাকে দেখলে বোঝার উপায় নেই। কাঁচা হলুদের মতো ফর্সা গায়ের রং, টানা টানা চোখ, ঘন কালো চুল, সব মিলিয়ে তিনি যেন গ্রামের সবচেয়ে সুন্দরী নারী। আমাকে দেখেই তিনি বুকে জড়িয়ে নিলেন। মায়ের শাড়ির আঁচলের সেই চেনা গন্ধে আমার সব ক্লান্তি এক নিমিষে উড়ে গেল। তিনি আমার মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বললেন, দেখি কেমন শুকিয়ে গেছিস তো। হোস্টেলের খাবার কি আর ভালো লাগে? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না মনে হয়। মায়ের এই সাধারণ কথাগুলোতেই লুকিয়ে থাকে পৃথিবীর সমস্ত মমতা। এই পরিবারের মধ্যে একজন মানুষ ছিলেন একটু আলাদা, আমার ছোট চাচা খোকুল। বয়সে আমার চেয়ে মাত্র ৩-৪ বছরের বড়। গ্রামে স্কুল থেকে ম্যাট্রিক পাশ করার পর আর পড়াশোনা করেনি। এখন বাবার সাথে ব্যবসা দেখেন, জমি জমা দেখাশোনা করেন। চাচার সাথে আমার সম্পর্কটা বন্ধুর মতো। আমি বাড়ি ফিরলেই চাচার সাথে অনেক আড্ডাবাজি হয়। তার সাইকেলের পেছনে চড়ে আমি ঘুরে বেড়াই গ্রামের অলিগলি, নদীর পাড়, ফসলের মাঠ। তবে এবার বাড়ি ফিরে চাচার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আগের মতোই আমার সাথে ঘুরছেন, গল্প করছেন, কিন্তু তার চোখে মুখে একটা চাপা, অস্বস্তি, বিরক্তি যেন লুকিয়ে আছে। কয়েকবার জিজ্ঞেসও করেছিলেন, বললেন, কিরে মেখলা, ঢাকা ফিরবি কবে? আমি হাসতে হাসতে বললাম, এবার তো পুরো ১ মাস থাকব। চাচা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালেন, মুখে একটা অদ্ভুত বিরক্তির ছাপ। প্রথমে ভেবেছিলাম হয়তো ব্যবসার চাপ কিংবা ব্যক্তিগত কোনো সমস্যা, কিন্তু দিন যত গড়াতে লাগল ততই চাচার আচরণে অস্বাভাবিকতা চোখে পড়তে লাগল। তিনি আমার সাথে সময় কাটান, কিন্তু মাঝে মাঝে অকারণে চুপচাপ হয়ে যান, কখনো হঠাৎ রেগে যান। এসব নিয়ে মাথা আর ঘামায় না। আমার থাকার ঘরটা মায়ের ঘরের পাশেই। দিনের বেশিরভাগ সময় আমি চাচার ঘরেই আড্ডা দিতাম। তার ঘরটা ছিল অগোছালো। দেয়ালে পুরনো সিনেমার পোস্টার, টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পের বই আর নানা রকম জিনিসপত্র। একদিন বিকেলে চাচা ঘরে ছিলেন না। আমি তার টেবিলের ওপর রাখা বইগুলো গোছাতে গিয়ে হঠাৎ কি যেন মনে হতে ড্রয়ারটা খুলে ফেললাম। ড্রয়ারে সারি সারি ছোট ছোট প্যাকেট। গুনে দেখলাম ১০-১৫টা তো হবেই। প্যাকেটগুলো দেখে আমার বুক ধক করে উঠল। এগুলো কিসের বুঝতে আমার দেরি হল না। আশা করছি তোমরাও বুঝতে পেরেছ এগুলো কিসের প্যাকেট। গ্রামের সহজ সরল লাজুক স্বভাবের খোকন চাচার ঘরে এইসব দেখতে পাওয়া আমার কল্পনারও বাইরে ছিল। চাচার বউ নেই, আবার কোনো প্রেমিকাও নেই যার সাথে এগুলো দিয়ে কাজ করবে। তাহলে ড্রয়ারে এগুলো কেন? মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগল। হঠাৎ নিজের মধ্যে এইসব নিয়ে কৌতূহল হওয়াতে একটু লজ্জা লাগল।
এই সব ওর কাছে কেন, এগুলা ভাবতে ভাবতে অনেকক্ষণ কেটে গেল। তারপর দ্রুত ড্রয়ার বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু মন থেকে সেই দৃশ্য কিছুতেই মুছতে পারলাম না। এরপর থেকে আমি চাচার দিকে, এমনকি পরিবারের সবার দিকে একটু অন্যভাবে খেয়াল করতে শুরু করলাম। মনে হতে লাগল এই শান্ত হাসিখুশি পরিবারের মধ্যে কোনো নিষিদ্ধ সত্য লুকিয়ে আছে। একদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে ফেসবুক চালাচ্ছিলাম। এরপর বান্ধবীদের সাথে কথা বলে আমার বয়ফ্রেন্ডকে কল দিয়ে কথা বলতে বলতে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরের কুয়াশায় ঢাকা গাছপালা। হঠাৎ দেখলাম মা ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। কিছুক্ষণ পর খোকন চাচাও নিঃশব্দ তার ঘর থেকে বের হলেন। মা কলাবাগানের পাশে দাঁড়াতেই চাচা নিচু স্বরে মাকে ডাকলেন। তারপর প্রায় জোর করে মায়ের হাত ধরে কলাবাগানের অন্ধকারে টেনে নিয়ে গেলেন। আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর মা হঠাৎ চাচাকে জড়িয়ে ধরলেন। অন্ধকারে আবছা আলোয় তাদের ছায়া দুটো এক হয়ে গেল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি এটা দেখে মাথাটা ঝিমঝিম করে উঠল। মা আর চাচা এমনটা করছে কেন? কিছুক্ষণ পর মা নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। চাচা বাইরে পায়চারি করতে লাগলেন। মা বের হলে চাচা কিছু একটা বললেন। মা মাথা নিচু করে শুনলেন। তারপর মা ধীর পায়ে আমার ঘরের দিকে এলেন। আমি দৌড়ে বিছানায় শুয়ে পড়লাম, ঘুমের ভান করলাম। মা এসে আমার কপালে হাত রাখলেন। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগানোর শব্দ পেলাম। বুকটা ধক করে উঠল। মা কোথায় গেলেন? আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম মা আবার কলাবাগানের দিকে চাচার কাছে যাচ্ছেন। এরপর তারা দুজনে বাড়ির পেছনে সিঁড়ি বেয়ে ছাদের দিকে গেলেন। আমার মাথায় তখন আগুন জ্বলছে। এই রহস্যের শেষ আমাকে দেখতেই হবে। বহু কষ্টে দরজার ছিটকিনি খুলে পা টিপে টিপে সিঁড়ির দিকে এগোলাম। আমাদের পুরনো বাড়ির ছাদে ওঠার সিঁড়ির মুখে একটা ছোট ঘর, চিলেকোঠা। সেখানে একটা পুরনো কাঠের চৌকি ছাড়া আর কিছু নেই। চিলেকোঠার দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। চৌকির ওপর খোকন চাচা বসে আছে আর পাশে মা। মা বললেন, খোকন, আজ থাক, মেঘলা বাড়িতে আছে। আজ কিছু করলে আমি কাল সকালে মেয়ের সামনে যেতে পারব না, আমার লজ্জা লাগবে, খারাপও লাগবে। চাচা একটু রাগী গলায় বললেন, তোমার মেয়ে কি এখানে এসে দেখছে নাকি? তুমি তো দেখে এলে, ও ঘুমাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? এতদিন ধরে চলছে, তাতে কোনো সমস্যা হলো না, আর আজ মেয়ের কথা মনে পড়ল। মা চুপ করে রইলেন। তারপর চাচার কাছে এগিয়ে গিয়ে চাচার হাত রেখে বললেন, বাবা, হাই দেখো, ছেলেরা রাগ করেছে, রাগ করো না তো, আমি কি পালিয়ে গেছি নাকি? এর পরের দৃশ্যগুলো আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমি দেখলাম আমার সেই মমতাময় সুন্দরী মা মেয়ের বয়সী দেবরের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন। সেই পরিত্যক্ত চিলেকোঠার ধুলোমাখা চৌকির ওপর তারা এক নিষিদ্ধ খেলায় মেতে উঠলেন। আমি যেন পাথর হয়ে গেলাম। কিছু বলতে পারলাম না, নড়তেও পারলাম না। মনে হচ্ছিল আমার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর তারা আলাদা হল। তারপর চাচা সিগারেট ধরালেন আর দুজন গালগল্প করতে লাগল। এরপর আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম নেই। মাথার ভেতর শুধু ঘুরপাক খাচ্ছে সেসব দৃশ্য। এখন বুঝতে পারলাম চাচার ড্রয়ারে দেখা প্যাকেটগুলো কার জন্য ছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সবকিছু আগের মতোই স্বাভাবিক। মা রান্নাঘরে রান্না করছেন আর গুনগুন করে গান গাইছেন। বাবা ব্যবসার কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। চাচা উঠোনে ছোট ভাইদের সাথে খেলছেন। আমি ছাড়া অন্য কেউ কিছু জানে না, কেউ কিছু টের পায়নি। মা আমাকে নাস্তা এগিয়ে দিলেন, মুখে সেই চিরচেনা হাসি। চাচা বললেন, কিরে, আজ ঘুরতে যাবি না? আমি তাদের দিকে তাকালাম। তাদের আচরণে কোনো অপরাধবোধ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো চিন্তাও নেই। তারা এতটাই স্বাভাবিক, যেন গত রাতে কিছুই ঘটেনি।
আমার মনে হলো আমি যেন একটা নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছি, যেখানে আপন মানুষগুলো মুখোশ পরে আছে। শুধু আমি জানি মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে। এর পরের দিনগুলো আমার কাছে অসহনীয় হয়ে উঠল। মায়ের দিকে তাকালে আর আগের মতো শ্রদ্ধা জন্মাব না, বরং এক ধরনের রাগ, ঘৃণা ভর করত। চাচার দিকে তাকালে মনে হতো তিনি আমার শৈশবের সেই নির্ভরতার মানুষ নন, বরং এক অচেনা মানুষ। বাবার দিকে তাকালে বুকটা মোচড় দিয়ে উঠত। তিনি কিছুই জানেন না, জানলে হয়তো নিজেকে সামলাতে পারবেন না। এই পরিবারটাই হয়তো ভেঙে যাবে। আমি চুপচাপ থাকতাম, কারো সাথে তেমন কথা বলতাম না। মা বুঝতে পারতেন আমি কেমন যেন বদলে গেছি। মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, কি হয়েছে মা, মন খারাপ? আমি হাসতাম, বলতাম না তো কিছু হয়নি, কিন্তু মায়ের চোখে চোখ রাখতে পারতাম না। অবশেষে আমার ঢাকায় ফেরার দিন চলে এলো। বাড়ি ছাড়ার আগে মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভালো থাকিস মা, ভালোভাবে পড়াশোনা করিস, নিজের খেয়াল রাখিস। চাচা বললেন, ঢাকায় গিয়ে ফোন করিস, বুঝলি? আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। যাওয়ার সময় গাড়িতে বসে সবুজ মাঠ, নদী, গাছপালা দেখতে দেখতে ভাবলাম, এই বাড়িটা, এই পরিবারটা, এই মানুষগুলো সবকিছু কি সত্যিই আগের মতো আছে, নাকি আমি বড় হয়ে গেছি তাই সবকিছু নতুন চোখে দেখতে শিখেছি? হোস্টেলে ফিরে আসার পরও সেই রাতের দৃশ্য, চাচার ড্রয়ারে রাখা প্যাকেট, মায়ের ভিতরকার রূপ সব কিছু বারবার মনে পড়ে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করি, কিন্তু পারি না। মাঝে মাঝে মনে হয় বাবাকে সব বলে দিই, কিন্তু তারপরেই মনে হয় তাহলে এই সাজানো পরিবারটা এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ছোট ভাইরা, দাদু দাদি বা সবাই ভেঙে পড়বে। আমি কি পারব সেই বোঝা বইতে? রাতে ঘুমাতে গেলে মায়ের মুখ ভেসে ওঠে। সেই মমতাময়ী সুন্দরী মা, যিনি আমার জন্য পৃথিবীর সব কিছু করতে পারেন, তিনি কি সত্যিই এমন কিছু করতে পারেন, নাকি মানুষ আসলে অনেক বেশি জটিল, অনেক বেশি অজানা? আমি জানি না ভবিষ্যতে কি করব। হয়তো সময়ের সাথে সব ভুলে যাব, হয়তো কোনো দিন বাবাকে সব বলে দেব, কিন্তু এখন শুধু জানি আমার শৈশবের সেই সুন্দর চিন্তাধারার মতো নির্ভেজাল এই পৃথিবী নয়। অজানা আর নিষিদ্ধ অনেক কিছুই এই জগতে ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরেকটি